এতিমখানার মাঠে সব ছাত্রগুলো খেলা করতেছে। কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ গোল্লাছুট। কিন্তু শামীম এতিমখানার বারান্দায় বসে দুই হাত দু পায়ের উপর রেখে তার নিচে মাথা করে কান্না করতেছে। একটু আগে মাদ্রাসা সুপার শামীমকে তার মোটা বেত দিয়ে মেরেছে। আসলে শামীম কোনো দোষ করে নাই। আজ কয়দিন থেকে মাদ্রাসা সুপার শামীমকে বলতেছে এখান থেকে চলে যেতে। আর শামীম ঢাকা শহরের বড় একটা নামকরা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে। এই এতিমখানাটা চালায় বাইরের দেশের কোনো নামকরা বড়লোক। এখানে আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি সব পড়ানো হয়। এই এতিমখানায় তারা তাকে, যাদের মা বাবা দুনিয়ায় নাই এবং কোনো আত্মীয় স্বজন থাকে না। এই এতিমখানা নীলফামারী জেলা, কিশোরগঞ্জ থানা, মাগুরা ইউনিয়ন আছে। আর শামীমের বাবা মা মারা যাওয়ার পর শামীম ছোট থাকতে এই মাদ্রাসায় আসে। শামীম এখান থেকে পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করে। আর এই এতিমখানার নিয়ম হচ্ছে ইন্টার পাশ করার পর এখানে কেউ থাকতে পারে না। তাই শামীম যখন ভালো রেজাল্ট করেছে এবং শহরের নামকরা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে, তাই আজ কয়দিন থেকে এতিমখানার সুপার তাকে যেতে বলতেছে এবং ঢাকা শহরে থাকার জন্য শামীমের সব ব্যবস্থা করে রেখেছে। আর শামীম সুপারকে আব্বা বলে ডাকে। কিছুক্ষণ আগে, বাবা শামীম, তুই কি সিদ্ধান্ত নিলি? আব্বা, আমি শহরে যাব না, তোমাকে ছেড়ে যাব না, আমি এখানে থাকব তোমাদের সবার সাথে। দেখ বাবা, এখানে একটা নিয়ম আছে যা আমি ভাঙতে পারি না। আর আমি চাই তুই জীবনে অনেক বড় মানুষ হ। আব্বা, আমাকে এখানে এক কোণে জায়গা দিও, আমি এখানে নিজেকে মানিয়ে নিব। আমাকে সারাদিনে একবার খেতে দিও। আমি চাইলেও এসবের কিছুই করতে পারবো না। আমার কথা শোন, তুই শুধু না যে ইন্টার পাস করেছে সবাই চলে গেছে, শুধু তুই আছিস। আর কয়দিন থেকে আমার কোনো কথাই শুনছিস না তুই। অন্য শিক্ষকগুলো আমাকে দোষ দিচ্ছে। তোকে আমার সন্তানের মতো দেখি বলে তোকে এখান থেকে যেতে দিচ্ছে না। শোন বাবা, তুই শহরে গেলে এমন বোকা থাকবি না। সেখানে অনেক ভালো বন্ধু পাবি। শহরে থাকলে পড়াশোনা শেষ করে চাকরি পাবি, পরে বিয়ে করবি, সংসার করবি, তোর ছেলে মেয়ে হবে, তাদের মানুষের মতো মানুষ করবি। আব্বা, আমি অমন জায়গায় থাকতে পারবো না, আমাকে জোর করিও না। আমি যাব না, আমি এখানেই থাকবো। আর কে কি তোমাকে বলে বলুক, আমি শুনবো না, যাব না আমি। সুপার শামীমের এমন কথা শুনে মোটা বেত দিয়ে শামীমকে ইচ্ছে মতো মারতে থাকে। কিন্তু শামীম তার কোনো উত্তর দেয় না, আর কান্নাও করে না। শেষে যখন শামীমকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়, তখন শামীম বারান্দায় বসে কান্না করে। এখানে শামীমের একজন বন্ধু ছিল, তাকে একজন বড়লোক নিয়ে যায় আর তাকে নিজের ছেলে হিসেবে তাদের কাছে রাখে। তারা অবশ্য শামীমকে নিতে চেয়েছিল, কিন্তু শামীমের মন এতই বড় যে নিজে কষ্টে থাকবে, তার আপন মানুষগুলোকে কষ্ট পেতে দিবে না। এই এতিমখানা সবাই শামীমকে অনেক পছন্দ করে আর ভালোবাসে, কারণ কখনো শামীম কারোর সাথে কোনো অন্যায় করে না। নিজের দোষ না থাকলেও অন্যের দোষও নিজে মাথা পেতে নেয়, কারো গায়ে হাত তুলে না, কারো মুখের উপর কথা বলে না, আর পারলে মানুষকে উপকার করে। শামীম এতটা সহজ সরল যে যে যাই বোঝাক না কেন শামীম সেটাই মেনে নেয়। আর শামীমের নিজের কোনো ইচ্ছা বা আশা নাই। সবাই যখন খেলায় ব্যস্ত, তখন শামীম কান্না করাতে ব্যস্ত। শামীম সব খেলাই জানে আর অনেক পুরস্কারও সে পেয়েছে, কিন্তু আজ আর সে খেলতে যেতে পারল না। এমন সময় হঠাৎ সব শিক্ষক সুপারকে যা নয় তাই বলতেছে। এর কারণ অবশ্য শামীম। শামীম এবার চোখের পানি মুছে একটু সামনে এগিয়ে গেল। সুপার সবাইকে বুঝতে চাচ্ছে, কিন্তু কেউ বুঝতেছে না। তাই শামীম নিজেই অফিসে ঢুকে বলল, আব্বা, আমি ঢাকা যাব, এখানে থাকবো না। আর স্যার, আমার আব্বাকে কেউ কিছু বলবেন না। সবাই শামীমের কথা শুনে মুখ বন্ধ করে নিল। কবে যাবি? সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, কাল রাতের বাসে করে চলে যাব। শোন বাবা, তোর কোনো কষ্ট হবে না। আমার একজন ভালো বন্ধু ঢাকা শহরে আছে, তার মেয়েকে পড়াবি আর তার বাসায় থাকা খাওয়া করবি। আমি তোকে কালকে ঠিকানা দিয়ে দেব। তারপর সেখান থেকে শামীম বের হয়ে অজু করতে গেল। অজু করে মাগরিবের নামাজ পড়ে নিজের রুমে গেল। এই তো কয়দিন আগেও এখানে শামীমের সাথে আরও 6 জন ছিল, তারা সবাই চলে গেছে তাদের নতুন ঠিকানায়।
শুধু শামীম পড়ে আছে এখানে। পুরা রাত শামীম কান্না করেছে। আজ এত বছর ধরে এক জায়গায় আছে, তার মায়া কেটে উঠতে পারতেছে না। এত মানুষ এত ভালোবাসা ছেড়ে কেমন করে যাবে শামীম? আর শহরের মানুষ যদি শামীমের আপন না হয়? কোনো রকম ফজর পর্যন্ত জেগেছিল, মানে কান্না করেছে পুরা মেয়েদের মতো। সত্যিকারের শামীমের পাশে থাকবে এমন কেউ নাই। শামীমকে শুধু ওর বন্ধু ভালোবাসতো, আর এতিমখানার সুপার। এখন তো আর শামীমকে কেউ ভালোবাসবে না। একা মানুষ। বাবা মা মারা যাওয়ার পর থেকেই খুব একা শামীম, তার জীবনে কাউকে আর পায়নি। ফজরের নামাজ পড়ে এসে শামীম ঘুমাতে চলে গেল। সারা রাত শামীম ঘুমায়নি, আর রাতেও কোনো কিছু খায়নি, তাই সে ঘুমাতে গেল। আজ যদি শামীম এই রুম ছেড়ে দেয়, তাহলে নতুন 7 জন ছেলে এখানে ঢুকবে। আপনার সন্তানকে কোরআন এবং দ্বীনের শিক্ষা দিন। জোহরের আগে শামীমের ঘুম ভাঙে। শামীম গোসলের কাপড় পরে অজু করে নামাজ পড়ে এসে একটু খেলো। তারপর সে রুমে গিয়ে তার কাপড় গোছানো শুরু করে দিল। শামীম আজ যে শার্টটা পরেছে, এই শার্টের ভিতর দিয়ে আরও 5 জন ঢুকতে পারবে। এখানে এতিমদেরকে বাহিরের দেশের মানুষের ব্যবহার করা পুরাতন পোশাক দেওয়া হয়, তাই তো কারো গায়ে ঠিকমতো পোশাক লাগে না। আর যে পায়জামা পরেছে সেটা অবশ্য ঠিক আছে। এরকম আরও 8টা শার্ট আর প্যান্ট শামীমের আছে। সব কিছু গুছিয়ে নিয়ে শামীম এক এক করে সব এতিম ছেলেগুলোর সাথে দেখা করলো। তারপর সব শিক্ষকের কাছে গেল দোয়া চাইতে তার জন্য। সবার শেষে শামীম সুপারের রুমে গেল। সেখানে গিয়ে দেখে সুপার জানালার কাছে দাঁড়িয়ে কান্না করতেছে। আব্বা চলে যাচ্ছি, দোয়া করো, আর মনে হয় দেখা হবে না। সাথে সাথে এতিমখানার সুপার শামীমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। কাঁদবে নাই বা কেন? এত বছর ধরে যাকে নিজের ছেলের মতো করে দেখে এসেছে, আজ সেই ছেলে তাকে ছেড়ে অনেক দূরে যাচ্ছে। সুপারের কলিজাটা মনে হয় এখান থেকে চলে যাচ্ছে। ভাবতেই চোখ দিয়ে বৃষ্টি ঝরে। বাবারে, কালকের মারগুলো তোর খুব লেগেছে তাই না রে? না বাবা, একটু লাগে নাই। বাবা তার ছেলেকে মারবে না তো কে মারবে? বাবা, তোকে ইচ্ছা করে মারি নাই রে, তোকে যে ছেড়ে দিতে ইচ্ছা করছে না। আমার যে প্রাণটাই উড়ে যাবে রে বাবা। এই হাত দিয়ে তোকে কখনো মারি নাই, আর কালকে তোকে খুব মেরেছি রে বাবা। বাবা কেঁদো না, আমার সাথে কি তোমার দেখা হবে না আর? ছুটি পেলে তোর সাথে দেখা করতে যাব আমি। আর শোন, ওখানে গিয়ে কোনো অন্যায় খারাপ কাজ কিছুই করবি না। আর যে তোর উপকার করবে তার জন্য প্রয়োজন হলে জীবন দিবি। এখানে যেমন সব কিছু মুখ বুঝে সহ্য করেছিস, ওখানে ঠিক এমন করে থাকবি। কারণ বোবা কালা অন্ধের কখনো কোনো শত্রু হয় না। নিয়মিত খাবার খাবি, ঠিকমতো পড়াশোনা করবি, বেশি রাত জাগবি না, খারাপ মানুষের সাথেও মিশবি না। কোনো ঝামেলা দেখলে সেখান থেকে সরে যাবি, কোনো বিষয় নিয়ে মুখ খুলবি না। অন্যায় না করেও যদি দোষী হোস, সব কিছু মাথা পেতে নিবি। আর তোর যখন পড়াশোনা শেষ হবে তখন তুই সব কিছু করবি, বুঝলি? তোমার সব কথা মেনে চলবো বাবা, তোমার সব কথা মেনে চলার চেষ্টা করব। এমন কোনো কাজ করব না যাতে তোমার সম্মান নষ্ট হয়। আর বাবা, শাহেদ যদি কখনো আমার খোঁজ করতে আসে, তাহলে আমার ঠিকানা তাকে দিয়ে দিও। শাহেদ শামীমের মাদ্রাসার বন্ধু। এই নে ঠিকানা। ঢাকায় নেমে যাকে জিজ্ঞেস করবি সেই তোকে ঠিকানার জায়গায় পৌঁছে দেবে। আর এখানে কলেজের ঠিকানা আছে, আমার বন্ধু রাজুকে বললে তোকে চিনিয়ে দেবে। আর এই যে এখানে 5,000 টাকা আছে, তোর কাজে লাগবে। সব কিছু শামীমকে বুঝিয়ে দিল সুপার। শামীম রুমে গিয়ে তার সব কিছু নিয়ে বের হলো। শামীম যখন ব্যাগ কাঁধে নিয়ে বের হলো, তখন মাদ্রাসার সব ছাত্র, পিয়ন, শিক্ষক সবার চোখে পানি। সবাই শুধু মনে মনে বলতেছে, শামীম ছেড়ে যাস না, আমাদের কাছে থেকে যা না। সুপারের চোখ যেন আজ বাদ মানতেছে না। সুপারের বাবা মারা যাওয়ার সময়ও সুপার এত কাঁদে নাই। শামীম যখন গেট দিয়ে বের হবে, সেখানকার দারোয়ান শামীমকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করে দিল। দারোয়ানের জ্বর হলে এই শামীম তার দেখাশোনা করত। দারোয়ান লুকিয়ে বিড়ি সিগারেট খেলে শামীম তাকে নানা রকম কথা বলে বোঝাতো। দারোয়ানের খুব কাছের মানুষ ছিল শামীম। দারোয়ান কাঁদতে কাঁদতে শামীমের পায়ে পড়ে গেল, আর শামীম সাথে সাথে দারোয়ানকে বুকে জড়িয়ে নিল। সালাম ভাই, আমি তোমার ছোট, আমাকে তোমার হাত দিয়ে দোয়া করো, পা ধরো না। আর তোমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো, এবং তোমার বাবা মায়ের সেবা করিও। ভাইরে, তুই ছাড়া আমার এখানে যে কেউ নাই। তুই গেলে কে আমাকে বোঝাবে রে ভাই? ভাইরে, তুই ছাড়া আমার আপন কেউ নাই। সালাম ভাই, এমন করে বলো না, তাহলে যেতে পারবো না।
সালাম দারোয়ান আর কোনো কিছু বলল না। দারোয়ান আর শামীমের কান্না করা দেখে সবাই আরও জোরে জোরে কান্না করতে লাগলো। কারো চোখ যেন আর বাদ মানতেছে না। শামীম গেটের বাইরে একটা অটো নিয়ে পাগলাপীর গেল। সেখানে বাসে উঠে রংপুর মেডিকেল মোড়ে নামলো। সেখানে অটো নিয়ে রংপুর কামারপাড়া গেল। সেখানে গিয়ে ঢাকার বাসের টিকিট কাটলো। শামীম যখন ঢাকার বাসে উঠল তখন বারবার বাইরে দেখতে থাকলো, এই বুঝি শামীমের আব্বা এসে শামীমকে আবার তার কাছে নিয়ে যাবে। কিন্তু শামীমকে নিতে কেউ আসলো না। শামীম যখন সিটে বসলো তখন সবাই শামীমের দিকে কেমন করে তাকিয়ে থাকলো। কেউ কেউ বলতেছে পাগল, এরকম মানুষকে কেন বাসে উঠতে দিল। তার কারণ হলো শামীমের পরিবার, পোশাক আর পায়েছাড়া স্যান্ডেল দেখে শামীম কাউকে কোনো কিছু বলল না, কারণ এসব মানুষকে বোঝাতে সে সক্ষম নয়। মানুষের কাজ এসব করা, বলা, কিন্তু কখনো তারা মানুষকে সাহায্য করবে না। শামীমের সাথে যার সিট ছিল সে শামীমের কাছ থেকে উঠে অন্য সিটে গিয়ে বসলো। বাস চলতে থাকলো। অজানার পথে পাড়ি জমালো। শামীম যদি কপালে তার সুখ নামক বস্তুটার ধরা দেয়। গাড়ি মাঝরাতে গিয়ে সিরাজগঞ্জে থামলো। বাসের যাত্রীগুলো সেখানে নেমে হালকা খেয়ে নিল, কিন্তু শামীম তার কিছুই খেলো না, আর তাকে কেউ খেতেও বলল না। যাত্রা বিরতির পর বাস আবার চলতে থাকলো। শামীম আবার ঘুমিয়ে গেল। ভোরবেলা বাস ঢাকা পৌঁছায়। বাসের হেল্পার শামীমকে ডেকে তুলে বাস থেকে নামতে বলল আর বলল তারা ঢাকা এসে গেছে। বাস থেকে নামার পর শামীমের ক্ষুধা খুব লাগলো, কিন্তু আশেপাশে কোনো দোকান পেল না। যদি এটা গ্রাম হতো তাহলে সে খাবারের দোকান পেত, কিন্তু পেল না। শামীম হাঁটা শুরু করে দিল। এখন যেহেতু ভোর, তাই মানুষ খুব কম। শামীম ভাবল সে যত এগোবে তার পথ আরও কম হবে। এক সময় সকাল হয়ে যায়, কিন্তু মজার বিষয় হচ্ছে ঢাকা শহরে এত বড় বড় বিল্ডিং আছে তা শামীম জানতো না। শামীম একজনকে ঠিকানাটা দেখিয়ে জিজ্ঞেস করলো ঠিকানা জায়গাটা কোথায়। লোকটা তাকে একটা রিক্সাওয়ালা ডেকে সেই ঠিকানার কথা বলল আর শামীমকে নামিয়ে দিতে বলল। আমি এই গল্পটার লেখক। আমার নাম মোহাম্মদ শামীম মিয়া। বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলা, কিশোরগঞ্জ থানা, মাগুরা ইউনিয়ন। রিকশায় উঠে বসলো শামীম, আর রিকশা তার আপন গতিতে চলতে থাকলো। এক সময় শামীমের ঠিকানার জায়গায় রিকশা এসে দাঁড়ালো। রিকশাওয়ালা শামীমকে বলল এটাই সেই ঠিকানা। শামীম পকেট থেকে টাকা বের করে রিকশাওয়ালাকে দিল। শামীম যখন সেই বাসার ভিতরে ঢুকতে যাবে তখন দারোয়ান তাকে ঢুকতে দিতে চায় না, কারণ শামীমের শরীরের পোশাক। অনেক চেষ্টা করার পরও শামীমকে ঢুকতে দিল না। তাই শামীম সেখানে একদিকে দাঁড়িয়ে থাকলো। সকাল গড়িয়ে বিকাল হলো, কিন্তু তাকে নিতে কেউ আসলো না। অনেক মানুষ ঢোকা বের করতেছে। এর মাঝে কে রাজু, শামীম তা চিনে না। রাত হলো তবুও কেউ এলো না শামীমকে নিতে। রাতে অনেক বৃষ্টি হচ্ছে। দারোয়ান তবু শামীমকে মাথা লুকানোর জায়গা দিল না। রাত তখন 11টা বাজে। 9তলা থেকে রাজু দেখল একটা ছেলে ব্যাগ কাঁধে সেখানে দাঁড়িয়ে আছে, যাকে আজ বেশ কয়েকবার দেখেছে রাজু। তখন রাজুর মনে পড়ে গেল আজ তো তার বন্ধুর মাদ্রাসার ছাত্র আসার কথা। তখন রাজু আর দেরি না করে ঘর থেকে ছাতা বের করে নিচে আসে। এই ছেলে, তুমি রহিমের ছাত্র না? জি সাহেব। আরে তুমি এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে যেতে পারলে না কেন? শামীম তখন দারোয়ানের দিকে তাকালো। দারোয়ান লজ্জা আর ভয়ে মাথা নিচু করে ফেলল। দারোয়ান বুঝে গেল সে শামীমের সাথে অন্যায় করে ফেলেছে। না মানে সাহেব, আমি তো জানি না আপনার ঘর কোনটা, তাই যাইনি। রহিম, যা বলেছি ঠিক তেমন তুমি। আমি বুঝে গেছি কেন তুমি ভিতরে ঢুকো নাই। এবার চলো ভিতরে। ভিতরে ঢোকার আগে দারোয়ানকে রাজু বলে দিল এরকম ভুল যেন দ্বিতীয়বার সে না করে। আর শামীম রাজুর সাথে সাথে ভিতরে ঢুকলো। যখন বিল্ডিংটার দিকে তাকালো শামীম অবাক হয়ে গেল, এত বড় বিল্ডিং হতে পারে। শামীম শুধু এতদিন এসব বিল্ডিংয়ের কথা বইয়ে পড়েছে, আর আস্তা বাস্তবে দেখল বিল্ডিংটা প্রায় 25 তলা হবে। শামীম মাথা উঁচু করে তাকিয়ে দেখতেছে। রাজু পিছনে ঘুরে দেখে শামীম বিল্ডিংটা চোখ বড় বড় করে দেখতেছে। আর এদিকে বৃষ্টি হচ্ছে, আর এমনিতে আগে থেকে কাক ভেজা হয়ে আছে শামীম। তাই রাজু বলল, তুমি যেহেতু এখন থেকে এখানেই থাকবে সেহেতু তুমি সবকিছু পরেও দেখতে পারবে। আর দেখো কেমন ভিজে গেছো। এভাবে বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর হতে পারে। ভেতরে আসো। আচ্ছা সাহেব। বাধ্য ছেলের মতো শামীম রাজুর সাথে গেল। রাজু গিয়ে লিফটে উঠল, আর রাজু শামীমকেও উঠতে বলল। শামীমও উঠল।
শামীম ওঠার কিছুক্ষণ পর লিফটের দরজা অটো বন্ধ হলো।